ইন্টারাপশন, আমরা আর্ককে কিভাবে ইন্টারাপশন করতে পারি। দুইটা প্রসেস আছে, দুইটা প্রসেস আমরা করি। যখন সার্কিট ব্রেকারটা ওপেন হয় ডিউরিং ফল কন্ডিশন, তখন আমাদের সার্কিট ব্রেকারের অ্যাক্রসে আর্ক ফর্মেশন। এই আর্কটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে আমাদের কোথায় যায়, আর্ক এক্সটিংশন চেম্বারের মাঝখানে খাঁজে খাঁজে ভিতরে ঢুকে যায়। আর আর্ক এক্সটিংশন চেম্বারের ভিতরে আমরা বলেছিলাম কিছু মেটাল প্লেট থাকে। সো যখন এই মেটাল প্লেটের মধ্যে স্প্লিট হয়ে যায়, আর্কটা ভাগ ভাগ হয়ে যায়, তখন আর্কটা বেড়ে যায়। যেহেতু এই আর্কের টেম্পারেচারটা অনেক বেশি থাকে, সো আমরা জানি যে টেম্পারেচার সব সময় রেডিয়েট করে হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার এরিয়ার দিকে। তো আমাদের যে মুভিং কন্ট্যাক্টের এবং ফিক্সড কন্ট্যাক্টের মাঝে যে আর্কটা ফর্মেশন হলো, এই ফর্মেশনের ফলে আমাদের কি হচ্ছে, সেই জায়গার টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে, যেহেতু এটা আই স্কয়ার লস হিউজ। সো এই হিটের কারণে আমাদের এই কন্ট্যাক্ট যে পয়েন্টগুলো আছে এগুলো মেল্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো মেল্টেড যাতে না হয়ে যায়, এই কারণে আমাদের কি করতে হবে, যত দ্রুত সম্ভব হিটটাকে রেডিয়েট করতে হবে। সো রেডিয়েট করার জন্য আমাদের এই মেটাল প্লেটগুলো তখন, আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মেটাল প্লেটগুলো তখন হিটটাকে অ্যাবজর্ব করে নেয়, যেটা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। হিটটাকে অ্যাবজর্ব করে নিয়ে সে নিজে গরম হয়ে আর্ক যে আর্কিং যে কন্ট্যাক্টের ভিতরে যে হিটটা ডেভেলপ করতো সেটাকে কুল ডাউন করে। সো এভাবে আমরা হাই রেজিস্ট্যান্স, এটাকে আমরা কেন হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন বলছি, কারণ এই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স অফ আর্ক ইনক্রিজ করছি, অর্থাৎ লেন্থ অফ আর্ক বাড়াচ্ছি। লেন্থ অফ আর্ক বাড়ালে কি হবে, রেজিস্ট্যান্স অফ আর্ক বাড়বে, আর রেজিস্ট্যান্স অফ আর্ক যদি বাড়ে কারেন্ট কমবে। এই ইন্টারাপশনটাকে এই জন্য আমরা বলতেছি হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশন। সো এই the arc resistance can be increased by the following methods. এই মেথডের মাধ্যমে আমরা আর্কটাকে ইন্টারাপশন করি। কিভাবে বললাম, lengthening the arc by means of arc runners। আর্ক স্প্লিটারের মধ্যে আর্কটা লেন্থটা বেড়ে যাচ্ছে, আর্কটাকে স্প্লিট করছি এবং কুল ডাউন করছি। এটা কি বুঝতে পারছো? হাই রেজিস্ট্যান্স ইন্টারাপশনের মাধ্যমে আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের ভিতরে কিভাবে আর্কটা ইন্টারাপশন হয়। জি স্যার। ওকে, এরপরে আসছে আরেকটা মেথড, এবং হাই রেজিস্ট্যান্স আর্ক ইন্টারাপশন যেটা আমরা বললাম, এটা নরমালি আমাদের ডিসি সার্কিট ব্রেকার, এসি সার্কিট ব্রেকার, বোথ সার্কিট ব্রেকারেই আমরা এটা করে থাকি। ঠিক আছে, ডিসি লাইনকে ব্রেক করার জন্য অথবা এসি লাইনকে ব্রেক করার জন্য আমরা এই সার্কিট এই ইন্টারাপশন মেথডটা ইউজ করি, অর্থাৎ আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাধ্যমে। কিন্তু যখন আমাদের হাই কারেন্ট অর্থাৎ এসি কারেন্টকে এবং লাইনের কারেন্ট যখন অনেক বেশি থাকবে সেটাকে ইন্টারাপশন করব, তখন আরেকটা মেথড আছে যেটাকে আমরা বলি লো রেজিস্ট্যান্স অর 0 পয়েন্ট ইন্টারাপশন। যেহেতু এটা একটা এসি কারেন্ট, এসির ক্ষেত্রে আমরা জানি ফল্ট কারেন্টে যখন হয় তখন ফল্ট কারেন্টের ভিতরে ম্যাগনিটিউড যেহেতু অনেক বেশি থাকে, সো এই কারেন্টটাকে ইন্টারাপশন করাটা এত ইজিয়ার হয় না। এবং আমাদের বেশিরভাগ সার্কিটে যেহেতু ইন্ডাকটিভ ইন নেচারের, ইন্ডাক্টের ক্ষেত্রে আমরা কারেন্টকে যদি ইন্টারাপশন করতে চাই এটা সহজে ইন্টারাপশন হয় না। এর কারণ হচ্ছে ইন্ডাক্টরের একটা এনার্জি আছে যেটাকে আমরা বলি ডব্লিউএল। এই ডব্লিউএল ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এল আই স্কোয়ার। এই এনার্জিটা আমাদের ইন্ডাক্টর স্টোর করে রাখে। ক্যাপাসিটরের মধ্যে যেরকম ক্যাপাসিটরকে ইনস্ট্যান্টলি ডিসচার্জ হয় না, এটাকে ডিসচার্জ করতে হয়, আর ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা এটা ইনস্ট্যান্টলি কারেন্টটাকে ইন্টারাপশন করতে পারি না, কারণ এই এনার্জিটাকে সে স্টোর করে রাখে, যে এনার্জির ভ্যালু হচ্ছে হাফ অফ এল আই স্কোয়ার। সো এটা একটা এসি কারেন্টের ওয়েভ আমরা দেখতে পাচ্ছি, এটা একটা এসি কারেন্টের ওয়েভ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই ইকুয়াল টু 0 প্রত্যেক হাফ সাইকেল পর পর হচ্ছে, আই ইকুয়াল টু 0। তার মানে খুবই অল্প সময়ের জন্য ইন্ডাক্টরের এনার্জি কিন্তু 0 হয়ে যাচ্ছে, এই পয়েন্টে ইন্ডাক্টরের এনার্জি 0 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি আর্কটাকে ইন্টারাপশন করি এট টি ইকুয়াল টু, এটা হচ্ছে টি এর লাইন, এট টি ইকুয়াল টু পাই বাই 2 তে, মানে হাফ সাইকেলে, তাহলে আমাদের ইন্ডাক্টরের ভিতরে যে এনার্জির পরিমাণ বা আই এর যে পরিমাণটা, এটা আই এর পরিমাণ হচ্ছে ম্যাক্সিমাম। সো স্টোরড এনার্জিটা হবে ম্যাক্সিমাম। সো এই পয়েন্টে আমাদের যদি ইন্টারাপশন করতে হয় তাহলে আমরা সহজে আর্কটাকে ইন্টারাপশন করতে পারবো না। সো আমাদের ইন্টারাপশন করাটা দরকার কোথায়, আই ইকুয়াল টু 0 পয়েন্টে। সো এই পয়েন্টটাতে, ঠিক আছে, প্রত্যেক হাফ সাইকেল যদি এই পয়েন্টে আমরা আর্কটাকে ইন্টারাপশন করতে পারি, যেহেতু ইন্ডাক্টরের ভিতরে এনার্জি 0, সো আমাদের কিন্তু আর্কটাকে খুব সহজেই ইন্টারাপশন করা যাবে। সো সেটাই বলতেছে, এটাকে আমরা বলতেছি লো রেজিস্ট্যান্স অফ 0 পয়েন্ট, অর্থাৎ 0 পয়েন্টে আমাদের কি করতে হবে, আর্কটাকে ইন্টারাপশন করতে হবে। সো এক্ষেত্রে আমরা আমাদের যে আমাদের যে এসি সিগন্যাল, এটা কি হচ্ছে প্রত্যেক সেকেন্ডে আমাদের 50টা সাইকেল, যেটাকে আমরা বলতেছি 50 হার্টজ।
সো 50 হার্জ যখন হয়, 50 হার্জ সাইকেলে আমাদের 50টা সাইকেলে প্রত্যেক সাইকেলে আই ইকুয়াল টু 0 হচ্ছে 2 বার। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা সাইকেল আছে, এই সাইকেলে আই ইকুয়াল টু 0 হচ্ছে 2 বার, এখানে একবার এখানে একবার। এটা হচ্ছে আরেকটা সাইকেলের শুরু। তার মানে 1 সেকেন্ডে যেহেতু 50 হার্জ 50টা সাইকেল আছে, তার মানে আই ইকুয়াল টু 0 হচ্ছে 100 বার। ঠিক আছে, সো আমাদের যখনই আই ইকুয়াল টু 0 হবে, একটা জিরো ক্রসিং ডিটেক্টর অবশ্যই লাগবে, যেটা আই ইকুয়াল টু 0 পয়েন্টটাকে ডিটেক্ট করবে। যখনই আই ইকুয়াল টু 0 পয়েন্ট সে ডিটেক্ট করবে, সাথে সাথে কি করবে, আমাদের যে কন্টাক্ট স্পেস অর্থাৎ মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টের মাঝখানে যে পয়েন্টটা, সেই পয়েন্টে আমাদের কি করবে, ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণ বাড়াবে। ডাইইলেকট্রিক স্ট্রেংথ মানে ইনসুলেশন লেভেলটাকে বাড়াবে। এখন ইনসুলেশন লেভেল বাড়ানোর বিভিন্ন টেকনিক আছে, আমরা লাস্ট ক্লাসে কিছুটা ডিসকাস করেছিলাম যে এয়ার এর পরিবর্তে আমরা অয়েল ইউজ করতে পারি, অথবা SF6 গ্যাস ইউজ করতে পারি, অথবা ভ্যাকুয়াম ইউজ করতে পারি। সো সেক্ষেত্রে আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা যদি মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টের মধ্যে বাড়াতে পারি, তাহলে আর্কটা আর রিবিল্ড করবে না, কারণ আর্কটা কিন্তু সবসময় রিজেনারেট করতেছে। আই ইকুয়াল টু 0-তে আর্কিং 0, আবার কিন্তু এটা রিবিল্ড করার একটা সম্ভাবনা থাকে তার নেগেটিভ সাইকেলে। আবার যখন এখানে এই পয়েন্টে আই ইকুয়াল টু 0, আবার পজিটিভ সাইকেলে তার আর্কটা বিল্ড আপ হওয়ার সম্ভাবনা থাকে। সো যখনই আই ইকুয়াল টু 0 পয়েন্ট সে ডিটেক্ট করবে, সাথে সাথে ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণ কন্টাক্ট স্পেসের মধ্যে এত বাড়াতে হবে যেন আর্কটা আর রিবিল্ড না করে, এখানেই আমাদের যেন এক্সটিংশন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আর্কটাকে ইন্টারাপশন করার জন্য 1 থেকে 3 সাইকেল লাগে। ঠিক আছে, ফার্স্ট সাইকেলের মধ্যে আই ইকুয়াল টু 0 পয়েন্টে ডিটেক্ট না করতে পারলে সেকেন্ড সাইকেল আই ইকুয়াল টু 0 তে ডিটেক্ট করতে হবে, অথবা তার পরবর্তী সাইকেলে। ঠিক আছে, সো নরমালি আমাদের আর্কটাকে ইন্টারাপশন 1 থেকে 3 সাইকেলের মধ্যেই হয়ে যায়। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে যেহেতু 1 থেকে 3 সাইকেলের মধ্যে আর্কটা ইন্টারাপশন হয়ে যাচ্ছে, কিন্তু এই 1 থেকে 3 সাইকেল পর্যন্ত তাহলে আমাদের কারেন্টটা কিন্তু সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে পাস করবে। সো কারেন্টটাকে হ্যান্ডেল করার এবিলিটি অবশ্যই সার্কিট ব্রেকারে থাকতে হবে। এই লো রেজিস্ট্যান্স ও 0 পয়েন্ট ইন্টারাপশনটা কি বুঝতে পারছো? হাই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা লেন্থ অফ আর্ক ইনক্রিজ করতেছি আর্ক স্প্লিটারের থ্রুতে, বাট লো রেজিস্ট্যান্সে আমার আই ইকুয়াল টু 0 পয়েন্টে ইন্টারাপশন করছি। এটা শুধুমাত্র এটা শুধুমাত্র এসি সার্কিট ব্রেকারের জন্য এই লো রেজিস্ট্যান্স ও 0 পয়েন্ট ইন্টারাপশনটা করা যাবে। সো এসি লাইন ব্রেক করার জন্য আমাদের এই লো রেজিস্ট্যান্স ও 0 পয়েন্ট ইন্টারাপশনটা করতে হয়। আচ্ছা, এরপরে আসো ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এয়ার সার্কিট ব্রেকার। আমরা লাস্ট ক্লাস এয়ার সার্কিট ব্রেকারের অপারেশন দেখেছিলাম। এয়ার সার্কিট ব্রেকারের মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টটা ওপেন বা ক্লোজ হয় নর্মাল অ্যাটমসফেরিক এয়ারের মাঝখানে, সো যার ফলে আর্কিংটা হয়। নাও এখন একটা সার্কিট কনসিডার করি আমরা। এখানে একটা দেখতে পাচ্ছি, এখানে একটা সোর্স আছে, এটা হচ্ছে কি আমাদের লোড। সো এয়ার সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা বলছিলাম এটা আপ টু 600 ভোল্ট লাইন পর্যন্ত ইউজ করা যায়, এর উপরে এটাকে ইউজ করা যায় না। এর কারণ হচ্ছে আমাদের এয়ারটা 600 ভোল্ট পর্যন্ত প্রপার ইনসুলেশন প্রোভাইড করতে পারে, এর উপরে গেলে আর্কটা যে বিল্ড আপ করবে সেই আর্কটাকে সে প্রপারলি এক্সটিংশন করতে পারবে না। সো এই জন্য আমাদের কি করতে হয়, এই সার্কিট ব্রেকারের মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টের মাঝখানে আমরা বলছিলাম আর্ক এক্সটিংগুইশিং চেম্বার থাকে। এছাড়াও আরো কি ডিজাইনে ইমপ্রুভ করা যায় সে আমরা খুব দ্রুত ইন্টারাপশন করতে পারি। সো এখানে আমাদের খেয়াল করে দেখো, এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এই সার্কিটে আমরা খেয়াল করো, এটা হচ্ছে কি আমাদের মেইন কন্টাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের মেইন কন্টাক্ট, আর এর উপরে মেইন কন্টাক্টের সাথে প্যারালালি আমরা কি করলাম, একটা আর্কিং কন্টাক্ট কানেক্ট করলাম। ঠিক আছে, দুইটা কন্টাক্টই কিন্তু প্যারালালি কানেক্টেড। সো এই যে মেইন কন্টাক্টটা, এই মেইন কন্টাক্টের রেজিস্ট্যান্স হবে হচ্ছে গিয়ে 0। ঠিক আছে, এবং আর্কিং কন্টাক্টের কিছু রেজিস্ট্যান্স থাকবে। সো যখন দুইটা কন্টাক্টই ক্লোজ, কোন দিক দিয়ে কারেন্ট যাবে বলো? মেইন কন্টাক্ট দিয়ে কারেন্ট যাবে। যেহেতু আর্কিং কন্টাক্টের ভিতরে কিছু রেজিস্ট্যান্স থাকবে, এই কারণে আমাদের মেইন কন্টাক্টের ভিতর দিয়ে কিন্তু হেলদি কন্ডিশনে কারেন্ট যাবে। ধরো এখন আর্কিং কন্টাক্টটা নাই, ঠিক আছে, কি হবে, মেইন কন্টাক্ট যদি ওপেন হয় ডিউরিং ফল্ট কন্ডিশনে আর্ক ফরমেশন হবে। সো মেইন কন্টাক্টের ভিতর দিয়ে লোড কারেন্টও যাবে, ফল্ট কারেন্টও যাবে, ঠিক আছে, ওভারলোড কারেন্টও যাবে, সব কারেন্ট কিন্তু এই মেইন কন্টাক্টের ভিতর দিয়ে পাস করতেছে। সো যখন এই মেইন কন্টাক্টের ভিতরে যদি আর্কটাকে আমরা ফরমেশন করতে দিই, তাহলে কি হবে, যেহেতু এটার ভিতর দিয়ে সমস্ত কারেন্টই যাচ্ছে, সো এই মেইন কন্টাক্টটা ওভারহিটেড অবস্থায় অলওয়েজ থাকবে।
ঠিক আছে, অলওয়েজ হিটেড থাকবে। সো এর মধ্যে যদি আর্কটাকে আমরা বিল্ড আপ করাই, তাহলে আমাদের যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে এই মেইন কন্ট্যাক্টটা আমাদের মেল্টেড হয়ে যেতে পারে, গলে যেতে পারে। ঠিক আছে, যেহেতু হিটের পরিমাণটা অনেক বেশি, আমাদের মেইন কন্ট্যাক্টটা মেল্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো এর ফলে কি করলাম, আমরা মেইন কন্ট্যাক্টের সাথে আর্কিং কন্ট্যাক্ট একটা প্যারালালি কানেক্ট করলাম। যেটা বললাম, মেইন কন্ট্যাক্টটার সাথে আর্কিং কন্ট্যাক্ট প্যারালালি কানেক্ট করলাম, এবং এই আর্কিং কন্ট্যাক্টের একটা রেজিস্ট্যান্স থাকবে, যার ফলে আমাদের যখন দুইটা সার্কিট, দুইটা কন্ট্যাক্ট পয়েন্টই ক্লোজ, আমাদের কিন্তু মেইন কন্ট্যাক্টের ভিতর দিয়ে কারেন্ট যাবে, আর্কিং কন্ট্যাক্টের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। যেহেতু আর্কিং কন্ট্যাক্টের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে না, এর রেজিস্ট্যান্স থাকার কারণে, সো আমাদের এই আর্কিং কন্ট্যাক্ট কিন্তু সব সময় ঠান্ডা অবস্থাতেই থাকবে। সো যখন আমরা সার্কিট ব্রেকারকে ওপেন করব, আগে আমরা মেইন কন্ট্যাক্টকে ওপেন করব। এটা কিন্তু অটোমেটিক অপারেশন, এটা এভাবে ওপেন করতে হবে। সো ফার্স্টে আমাদের যেটা কাজটা হবে, মেইন কন্ট্যাক্টকে ব্রেক করব। মেইন কন্ট্যাক্টকে ব্রেক করার সাথে সাথে কারেন্টটা কিন্তু শিফটেড হয়ে গেল। খেয়াল করে দেখো, কারেন্টটা কিন্তু ডাইভার্ট হয়ে গেল, এবং এখানে কিন্তু আর্ক ফর্মেশন হচ্ছে না। কেন হচ্ছে না? আর্ক ফর্মেশন হওয়ার জন্য তো আমাদের ব্রেক পয়েন্ট লাগবে। সো এখানে কিন্তু আমাদের কারেন্টটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু এই পাথ দিয়ে ফ্লো করছে, এবং কারেন্টের ম্যাগনিটিউডটা কিন্তু একটু কমে যাবে, কারণ হচ্ছে আর্কিং কন্ট্যাক্টের একটু রেজিস্ট্যান্স থাকবে। ঠিক আছে, সো এখানে কারেন্টটা কিন্তু কমে যাবে। আচ্ছা, এই যে কারেন্ট কমে গেল, সো আমাদের একটু সুবিধা হয়ে গেল। এরপরে মেইন কন্ট্যাক্ট ওপেন হওয়ার পরে গিয়ে আমাদের আর্কিং কন্ট্যাক্টটা ওপেন হবে। ঠিক আছে, সো আর্কিং কন্ট্যাক্ট যখন ওপেন হওয়া শুরু করবে, তখন আর্কিং কন্ট্যাক্টটা এখন যেহেতু কোনো ব্রেক পয়েন্ট হয়ে গেছে, কন্টিনিউয়াস পাথ নাই, ব্রেক পয়েন্ট হওয়ার সাথে সাথে এখানে আর্কটা ফরমেশন হবে। আর্কটা যেই ফরমেশন হবে, এই আর্কিং কন্ট্যাক্টের অ্যাক্রসে থাকবে আর্ক এক্সটিংগুইশিং চেম্বার। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যেহেতু এখানে হাই ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে মেইন কন্ট্যাক্ট, ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মাঝখানে, সো এই হাই ইলেকট্রিক ফিল্ডের কারণ এবং থার্মাল অ্যাকশনের কারণে আমাদের এই আর্ক যেটা ডেভেলপ করবে, সেটা কি কোথায় স্প্লিট আপ হবে? এই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাঝখানে। সো আর্কের লেন্থটা বেড়ে যাবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, আর কারেন্ট কমে যাবে। সো এভাবে আমরা আর্কিং কন্ট্যাক্টের ভিতরে আমরা আর্কটাকে ইন্টারাপশন করে থাকি। যেহেতু এটা প্রিহিটেড অবস্থায় থাকবে না, এটা যেহেতু এটার ভিতর নর্মাল ফ্রেন্ডলি কন্ডিশনে কারেন্ট যাচ্ছে না, সো এই আর্কিং কন্ট্যাক্ট হিটটাকে অ্যাবজর্ব করতে পারবে। ঠিক আছে, কিন্তু মেইন কন্ট্যাক্টের ভিতরে যদি আর্কটা ফর্মেশন হতো, তাহলে আমাদের কিন্তু মেইন কন্ট্যাক্টটা মেল্টেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকতো। সো এখানে এটাই বলতেছি আমরা, যে মেইন কন্ট্যাক্ট কন্ডাক্টস দ্য কারেন্ট ইন ক্লোজ পজিশন। যখন দুইটা কন্ট্যাক্টই ক্লোজ থাকবে, মেইন কন্ট্যাক্টের ভিতর দিয়ে কারেন্ট যাবে, এবং এটা হচ্ছে কি সিলভার প্লেটেড। ঠিক আছে, এই মেইন কন্ট্যাক্ট হচ্ছে সিলভার প্লেটেড। আর আর্কিং যে কন্ট্যাক্টটা থাকবে, এটা হচ্ছে কপার অ্যালয় মিক্সড থাকবে আর কি। এখানে কপার অ্যালয় থাকবে, অর্থাৎ এই মেইন কন্ট্যাক্টের থেকে আর্কিং কন্ট্যাক্টের রেজিস্ট্যান্সটা বেশি থাকবে। সো দুই ধরনের মেটেরিয়াল ইউজ করতেছি। মেইন কন্ট্যাক্টটা হচ্ছে সিলভার প্লেটেড, আর আর্কিং কন্ট্যাক্টটা হচ্ছে কপার অ্যালয়। সো রেজিস্ট্যান্সটা মেইন কন্ট্যাক্টের থেকে বেশি থাকবে। সো হেলদি কন্ডিশনে মেইন কন্ট্যাক্ট দিয়ে কারেন্ট যাবে, আর্কিং কন্ট্যাক্ট দিয়ে কারেন্ট ফ্লো করবে না। কিন্তু যখন অ্যাবনর্মাল কন্ডিশন বিল্ড আপ করবে, মেইন কন্ট্যাক্ট ওপেন হয়ে গেলে আর্কিং কন্ট্যাক্টের ভিতর দিয়ে কারেন্ট যাবে, এরপরে আমরা আর্কিং কন্ট্যাক্টটাকে ওপেন করব, ওপেন করার সাথে সাথে আর্ক বিল্ড আপ করবে, আর্কটাকে আমরা আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাধ্যমে এক্সটিংশন করব। এটা কি বুঝতে পারছো অপারেশনটা, কেন দুইটা কন্ট্যাক্ট ইউজ করা হলো? জি স্যার। আচ্ছা, সো এই অপারেশনটা এখানে ডিটেইলে দেওয়া আছে, এবং কন্ট্যাক্ট রেজিস্ট্যান্সটা শুধুমাত্র আমাদের দুই ধরনের মেটেরিয়াল ইউজ করার কারণে, একটা সিলভার প্লেটেড এবং একটা কপার অ্যালয় ইউজ করার কারণে তার রেজিস্ট্যান্সটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের ডিজাইনে আমরা এই ইমপ্রুভমেন্টটা করার কারণে আমরা কি হচ্ছে, আমাদের মেইন কন্ট্যাক্টটা প্রোটেক্টেড থাকতেছে। ঠিক আছে, আমাদের কিন্তু সার্কিট ব্রেকার দিয়ে প্রোটেকশন দিচ্ছি, তো সার্কিট ব্রেকারের ভিতরে যে ফিক্সড কন্ট্যাক্ট, মুভিং কন্ট্যাক্ট থাকবে, এগুলোকেও তো প্রোটেকশন দেওয়ার দরকার লাগে। সো এভাবে আমরা এই প্রোটেকশনটা দিয়ে থাকি। আচ্ছা, ফাইনালি আর্কটা ইন্টারাপশন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো অয়েল সার্কিট ব্রেকার। অয়েল সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশনটা একটু দেখে নিই। এটা হচ্ছে কি আমাদের একটা সিঙ্গেল ফেজ অয়েল সার্কিট ব্রেকার আমরা দেখাচ্ছি, একটা সিঙ্গেল ফেজে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি এরকম তিনটা ফেজ থাকবে। সো আমাদের তিনটা ইনপুট লাইন, তিনটা আউটপুট লাইন থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে কি আমাদের আউটপুট লাইন। এখানেও আমাদের কি থাকবে, ফিক্সড কন্ট্যাক্ট এন্ড মুভিং কন্ট্যাক্ট থাকবে। সো এই যে এটা হচ্ছে কি বুশিং। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমাদের অয়েল সার্কিট ব্রেকারের ট্যাঙ্ক। এগুলো ফিজিক্যালি কিভাবে কিরকম দেখতে, এটা আমরা একটু পরেই দেখবো। সো এটা হচ্ছে কি অয়েল সার্কিট ব্রেকারের ট্যাঙ্ক, যে ট্যাঙ্কের ভিতরে অয়েল দ্বারা মার্জ করা থাকবে। তার মানে এটার ভিতরে থাকবে ডাই ইলেকট্রিক অয়েল, যেটাকে আমরা ট্রান্সফরমার অয়েলও বলি।
ডাইইলেকট্রিক অয়েল মানে যে অয়েলটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, ঠিক আছে, ইনসুলেশন অয়েলও এটাকে বলা হয়। সো এটা অয়েল দ্বারা ফিল করা থাকবে। সো এটা হচ্ছে কি আমাদের ফিক্সড কন্টাক্ট, এরকম আই শেপের মতো যেটা দেখতেছো এটা হচ্ছে কি ফিক্সড কন্টাক্ট, এবং উল্টা টি যেটা দেখতেছো এটাকে আমরা বলতেছি মুভিং কন্টাক্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি মুভিং কন্টাক্ট। এই টি শেপের মতো যেটা উল্টা টি, এটা হচ্ছে মুভিং কন্টাক্ট, আর আই এর মতো যেটা দেখতেছো এটা হচ্ছে কি ফিক্সড কন্টাক্ট। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট লাইন, এটা হচ্ছে কি আমাদের আউটপুট লাইন। কিভাবে কারেন্ট ফ্লো করবে সেটা একটু পরে দেখবা। আর এটা হচ্ছে কি আমাদের বুশিং। সো বুশিং এর ভিতর দিয়ে আমাদের ফিক্সড কন্টাক্টটা কানেক্টেড, আর এই টি শেপটা আমাদের এই টি শেপটাকে অপারেট করানোর জন্য এখানে অপারেটিং মেকানিজম হিসেবে মোটর থাকবে। আমরা বলছিলাম এই যে মুভিং কন্টাক্টের সাথে স্প্রিং কানেক্টেড থাকে, স্প্রিংটাকে চার্জ আপ করার জন্য মোটর লাগে, ঠিক আছে। সো এই জিনিসটা বাইরে কানেক্টেড থাকবে, এটা এখানে দেখানো হয়নি। সো প্রত্যেকটা পয়েন্ট একটু আইডেন্টিফাই করি আমরা। এটা হচ্ছে কি ইনপুট টার্মিনাল, এটা হচ্ছে কি বুশিং, এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। ফিক্সড কন্টাক্ট এবং মুভিং কন্টাক্ট যখন ওপেন হবে তখন এখানে এই অয়েলের ভিতরে আর্ক ফর্মেশন হবে, সেই আর্কটাকে এখানে দেখানো হচ্ছে। সো এটা হচ্ছে অয়েল, যেটাকে আমরা বলতেছি বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকার, অয়েল সার্কিট ব্রেকার দুই ধরনের হয়, আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। একটাকে আমরা বলি বাল্ক অয়েল সার্কিট ব্রেকার, আর আরেকটাকে আমরা বলি মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। সো বাল্ক অয়েল সার্কিট ব্রেকার যেটা, সেখানে একটা ট্যাঙ্কের মধ্যে 3টা ইন্টারাপশন চেম্বার থাকবে, অর্থাৎ 3টা ফেজ থাকবে, আর ওয়াই বি 3টা ফেজ থাকবে একটা চেম্বারে, যেটাকে আমরা বলি বাল্ক অয়েল সার্কিট ব্রেকার, ঠিক আছে। আর মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের জন্য চেম্বার হবে আলাদা আলাদা, 3টার জন্য আলাদা আলাদা চেম্বার, ঠিক আছে, 3টা চেম্বার হবে। সো এটা হচ্ছে গিয়ে বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। সো এখানে আমাদের ইনসুলেশনের জন্য আমরা ইউজ করছি অয়েল, ঠিক আছে, অর্থাৎ মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টটা ইমার্জ অবস্থায় থাকে অয়েলের ভিতরে। সো যখন আমরা একটু অপারেশনটা একটু দেখে, এটা হচ্ছে কি আমাদের ইনপুট, এটা হচ্ছে কি আমাদের আউটপুট। এখন সার্কিট ব্রেকারটা ক্লোজ না ওপেন, বলো? ইনপুট আউটপুট কি শর্ট নাকি ওপেন? কানেক্টেড। সো কারেন্ট কিভাবে ফ্লো করছে একটু খেয়াল করে দেখো। ইনপুট টার্মিনাল দিয়ে গিয়ে আমাদের ফিক্সড কন্টাক্ট মুভিং কন্টাক্ট হয়ে কারেন্ট কিন্তু আউটপুটে চলে যাচ্ছে, ঠিক আছে। সো কারেন্ট ফ্লোইং এর ডিরেকশনটা হচ্ছে এরকম। আচ্ছা, সো এখন আমাদের যখন একটা ট্রিপ কয়েল এনার্জাইজড হবে, সার্কিট ব্রেকার যখন ট্রিপ করবে, ঠিক আছে, ট্রিপ কয়েল এনার্জাইজ হওয়ার সাথে সাথে কি করবে, এই মুভিং কন্টাক্টটা দূরে সরে যাবে। সো যখন ট্রিপ কয়েল ওপেন হয়ে গেল, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে, ট্রিপ কয়েল যখন এনার্জাইজ হবে, সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে আমাদের অয়েলের ভিতরে অয়েলটা আয়োনাইজড হয়ে যাবে, কারণ এখানে আর্ক ফর্মেশন হচ্ছে। আর্ক ফর্মেশন হওয়ার কারণে আমাদের এই যে মাঝখানে যে পোর্শনটা, কোথায় আর্কটা ফর্মেশন হচ্ছে, অয়েলের মাঝখানে। সো অয়েলটা কি হয়ে যাবে, ডিকম্পোজ হয়ে যাবে, ঠিক আছে। অয়েলটা ডিকম্পোজ হয়ে গ্যাস জেনারেট করবে, ঠিক আছে। অয়েলটা ডিকম্পোজ হয়ে আমাদের মেইনলি হাইড্রোজেন গ্যাস জেনারেট করে। সো হাইড্রোজেন গ্যাসটা কি হবে, যত বেশি স্পার্কিং হবে ভিতরে তত বেশি হাইড্রোজেন গ্যাসটা জেনারেট করবে। সো এই হাইড্রোজেন গ্যাসের প্রেসারের কারণে আর্কটা কুইঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। যত বেশি এখানে আর্ক ফর্মেশন হবে তত বেশি হাইড্রোজেন গ্যাস ডেভেলপ করার কারণে, যেহেতু কন্টাক্ট স্পেসের মধ্যে হাইড্রোজেন গ্যাসের প্রেসারটা অনেক বেশি থাকবে, সো আর্কটা কুইঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। সো আর্ক এবং হাইড্রোজেন গ্যাসের বাবলটা ধীরে ধীরে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। সো এইভাবে আমরা আর্কটাকে প্রেসারাইজ করে আমরা ইন্টারাপশন করে থাকি। এটা হচ্ছে কি আমাদের অয়েল সার্কিট ব্রেকারে। সো আর্ক এক্সটেনশনটা এভাবে হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জমা হবে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে গিয়ে কার্বন। কার্বনটা বা কালি যেটা থাকবে সেটা নিচের দিকে পড়ে থাকবে, ঠিক আছে। আর এখানে যতবার এখানে আমাদের সার্কিট ব্রেকারটা ফল্টি কন্ডিশনে ওপেন করবো আমরা, ততবার কিন্তু এখানে আমাদের হাইড্রোজেন গ্যাস জেনারেট করে। এই হাইড্রোজেন গ্যাসটা আমাদের দুইটা কাজ করে, একটা হচ্ছে কি কুলিং এরও কাজ কিন্তু হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে আমরা করতে পারি। সো আমাদের কন্টাক্ট পয়েন্টটা কিন্তু কুলিংও হবে, প্লাস কি হবে, এখানে যেহেতু আর্কটা বিল্ড আপ করতেছে, এই আর্কটাকে সে এক্সটেনশন করবে প্রেসারের থ্রুতে। যত বেশি আর্ক ফর্মেশন হবে তত বেশি অয়েলটা ডিকম্পোজ হবে, তত বেশি প্রেসারটা এই কন্টাক্ট স্পেসের মধ্যে বিল্ড আপ করবে। সো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, যেহেতু আমাদের অয়েলটা ডিকম্পোজ হয়ে যাচ্ছে, অয়েলটাকে আমাদের মেইনটেনেন্স খরচটা কিন্তু এখানে অনেক বেশি, মানে বারবার অয়েলটাকে আমাদের অয়েলটাকে আমাদের রিফিল করতে হয়, ঠিক আছে। এবং কার্বনের পরিমাণ কার্বন যদি জমে অয়েলের ভিতরে, কার্বন জমলে অয়েলটাকে আবার ফিল্টার করতে হয়, ফিল্টার করে আবার এটাকে রিফিল করতে হয়, ঠিক আছে। না হলে আমাদের কি হবে, অয়েলের ডাইইলেকট্রিক স্ট্রেংথটা রিডিউস হয়ে যাবে। অপারেশনটা কি বুঝতে পারছো? জি স্যার। ডাইইলেকট্রিক অয়েল, যেটাকে আমরা বললাম ট্রান্সফর্মার অয়েল, এটা ট্রান্সফর্মার অয়েল নামে আমরা চিনি, এটা ইনসুলেশনের কাজ করে। অপারেশন বোঝা গেছে? আচ্ছা, অয়েল সার্কিট ব্রেকারটা ফিজিক্যালি আমাদের, এই যে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের ফিজিক্যালি যদি দেখতে চাও তাহলে হচ্ছে কি এরকম। এটা হচ্ছে কি আমাদের ইনপুট টার্মিনাল, এখানে দেখতে পাচ্ছ দুইটা বুশিং, ঠিক আছে। এটা মিনিমাম অয়েল, এখানে 3টা আলাদা আলাদা চেম্বার তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে প্রত্যেকটার মধ্যে ওইরকম উল্টা টি এবং আই শেপে দুইটা, যেটা ভিতরে আমরা দেখতে পেলাম, একটা ফিক্সড কন্টাক্ট থাকবে আর একটা মুভিং কন্টাক্ট থাকবে।
সো 3টা ইন্টারাপশন চেম্বার এখানে। আচ্ছা, সো এই অপারেশনটা আমরা বললাম, এই অপারেশনের একটা এক্সপ্লেনেশনটা এখানে দেওয়া আছে, এক্সপ্লেনেশনটা তোমরা একটু দেখে নিবা, ডেসক্রিপশনটা দেওয়া আছে। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ গুলো একটু দেখে নিই আমরা। এটা হচ্ছে গিয়ে বাল্ক কয়েল সার্কিট ব্রেকার। এখানে দেখো একটা ট্যাঙ্ক, কিন্তু ঠিক আছে, ফিজিক্যালি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ট্যাঙ্ক। এখানে কিন্তু আমাদের 6টা বুশিং থাকবে, এই একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, এখানে 4টা, এখানে 5টা, আর আরেকটা বুশিং এই পাশে আছে, এটা তলা, এটার পিছনে, এটা দেখা যাচ্ছে না এখান থেকে। সো এটা হচ্ছে কি আমাদের বাল্ক কয়েল সার্কিট ব্রেকার। এরকম একটা বড় একটা ট্যাঙ্ক থাকবে, এই বড় একটা ট্যাঙ্কের ভিতরে আমাদের 3টা ইন্টারাপশন পয়েন্ট থাকবে, ঠিক আছে, 3টা ফেজের জন্য। সো এখানে আমরা অ্যাডভান্টেজ গুলো একটু দেখে নিই। এক নাম্বার হচ্ছে মিনারেল অয়েল বেটার ইনসুলেশন প্রপার্টি দেন এয়ার। এয়ার এর ইনসুলেশনের থেকে আমাদের অয়েলের যে ইনসুলেশন লেভেল এটা হাই, এজন্য এটা আপ টু, আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, আপ টু 12 কেভি লাইন পর্যন্ত এটাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। 12 কেভির উপরে আমরা এটা ইউজ করতে পারি না, তাহলে আমাদের কিন্তু আমাদের অয়েলের ভিতরে আগুন ধরে যাওয়ার একটা পসিবিলিটিস থাকবে। অয়েল প্রোভাইডস কুলিং। কিভাবে কুলিং করতেছে? প্রোডিউসিং হাইড্রোজেন ক্রিয়েটেড বাই আর্ক। তার মানে হাইড্রোজেন গ্যাসটা আমাদের কি করতেছে, এই হাইড্রোজেন গ্যাসটা কিন্তু আমাদের কন্টাক্ট স্পেসটাকে কুল ডাউন করার কাজেও আমরা এই হাইড্রোজেন গ্যাসটা ইউজ করতেছি। Oil is easily available, 3 number pointer. It has wide range of braking capability. এটা আপ টু, আমরা লাস্ট ক্লাসে আমরা বলছিলাম 500 MVA পর্যন্ত কিন্তু আমরা এটাকে কি করতে পারি, ইউজ করতে পারি। তার মানে কারেন্ট ক্লিয়ারিং, যেটাকে আমরা বলতেছি ব্রেকিং ক্যাপাবিলিটি, এটা অনেক হাই। ব্রেকিং ক্যাপাবিলিটি মানে ফল্ট কারেন্ট ক্লিয়ারিং ক্যাপাবিলিটি, ঠিক আছে, এটা আপ টু 500 MVA পর্যন্ত ফল্ট কারেন্ট ক্লিয়ার করতে পারে। সো এটা হচ্ছে কি তার ব্রেকিং ক্যাপাবিলিটি, 4 নাম্বার পয়েন্টটা। এরপরে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস যেগুলো আছে, ইট ইজ ইনফ্ল্যামেবল, ঠিক আছে, এটা দাহ্য পদার্থ, যেহেতু অয়েল, সো এখানে এটা মানে ব্লাস্ট করার একটা পসিবিলিটিস থাকে। সো ইট ইজ ইনফ্ল্যামেবল এন্ড দেয়ার ইজ এ রিস্ক অফ ফায়ার, সো এখানে ফায়ারিং হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো এটা একটা প্রবলেম। 2 নাম্বার প্রবলেম কি, ইট মে ফর্ম অ্যান এক্সপ্লোসিভ মিক্সচার উইথ এয়ার। তার মানে এয়ার এটার ভিতরে খুব অল্প পরিমাণে থাকে, কিন্তু এয়ারের সাথে যদি অয়েলের মিক্সচারে যদি ইগনিশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটা এক্সপ্লোশন হওয়ার একটা পসিবিলিটিস, ঠিক আছে। সো এটাই আমরা বলতেছি, ইট মে ফর্ম অ্যান এক্সপ্লোসিভ মিক্সচার উইথ এয়ার। যদি এয়ারের সংস্পর্শে আসে তাহলে এটা এক্সপ্লোশন হওয়ার একটা পসিবিলিটিস থাকে। তার মানে আমাদের যে হাইড্রোজেন গ্যাসটা জেনারেট করবে, এটাকে কিন্তু খুব দ্রুত আমাদের এখানে একটা ভেন্ট থাকে, যেটা তোমরা প্রেসার কুকারে দেখছো। এখানে আরেকটা কোশ্চেন তোমরা হয়তো করতে পারতা, সেটা হচ্ছে অয়েল, এখানে তো তাহলে অয়েলের প্রেসার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কেন বেড়ে যাচ্ছে? কারণ এখানে আমাদের অয়েলটা ডিকম্পোজ হয়ে গ্যাস জেনারেট করতেছে। সো এই ট্যাঙ্কটা তো আমাদের সিল্ড থাকে, ঠিক আছে। সো সিল্ড যদি থাকে তাহলে তো ভিতরে প্রেসারটা অনেক ইনক্রিজ করবে, যত বেশি অয়েল ডিকম্পোজ হবে তত বেশি গ্যাস জেনারেট করবে, আর গ্যাস যত বেশি জেনারেট করবে অয়েলের প্রেসারটা তত বেশি ইনক্রিজ করবে। সো এটা তো ব্লাস্ট হওয়ার একটা পসিবিলিটিস থাকে। তো তোমরা প্রেসার কুকারে দেখছো যে প্রেসার কুকারে যখন রান্না করা হয় তখন ওখানে একটা গ্যাস ভেন্ট থাকে। সেই গ্যাস ভেন্টটা কি কাজটা কি, প্রেসার বেড়ে গেলে আমাদের ওই গ্যাস ভেন্টটা ওপেন হয়ে যায়, ওপেন হয়ে আমাদের গ্যাসটা কিন্তু রিলিজ হয়ে যায়, ঠিক আছে, যেটা একটা আমরা বলতে পারি প্রেসার রিলিজ ভালভ থাকবে, একটা প্রেসারটাকে রিলিজ করার জন্য একটা ভালভ থাকবে। অর্থাৎ এই ট্যাঙ্কের ভিতরে যখন হাই প্রেসার আসবে, হাই প্রেসারের কারণে আমার ভালভটা ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে কি স্প্রিং অপারেটেড ভালভ। সো প্রেসার বাড়ার কারণে আমাদের ভালভটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেলে আমাদের এই হাই প্রেসার যে প্রেসার গ্যাসটা, এই গ্যাসটা কিন্তু এই ভেন্টের মাধ্যমে রিলিজ হয়ে যাবে। সো সেটাই বলতেছে যে আমাদের এই গ্যাসটা কিন্তু রিলিজ করতে হবে, আদারওয়াইজ ভিতরে প্রেসার বেড়ে যাওয়ার কারণে আমাদের এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো ইট রিকোয়ার্স মেইনটেনেন্স, এটা মেইনটেনেন্স আছে, আমরা যেটা বললাম কার্বন জমা হলে ফিল্টারিং করতে হবে, আর যদি গ্যাস যত জমা হবে তত অয়েল লেভেলটা কিন্তু কমে যাবে। সো অয়েলটাকে আবার পরে রিফিল করার একটা প্রয়োজন করতে পারে। সো এটার মেইনটেনেন্স খরচটা অনেক বেশি। এরপর হচ্ছে অ্যাবজর্বস ময়েশ্চার, সো ডাইইলেকট্রিক স্ট্রেংথ রিডিউস। আমরা জানি যে ভিতরে টেম্পারেচারটা গরম থাকবে, ঠিক আছে, যেহেতু এখানে আমাদের ভিতরে কন্ডাক্টিং মেটেরিয়ালস, এখানে সবসময় কারেন্ট কন্ডাক্ট করতেছে এবং রেডিয়েট করতেছে অয়েলের মাঝখানে। সো অয়েলের টেম্পারেচারটা কিন্তু বেশি, কার থেকে বেশি? এর যে সারাউন্ডিং টেম্পারেচার, অর্থাৎ চারপাশে যে টেম্পারেচারটা তার থেকে বেশি। সো টেম্পারেচার ডিফারেন্সের কারণে আমার অয়েলের ভিতরে কিন্তু ময়েশ্চার জমতে পারে। ময়েশ্চার মানে পানি, আর পানি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। সো এই জন্য আমাদের এটাই বলতেছে, যেহেতু ময়েশ্চার অ্যাবজর্ব করে, সো পানির সাথে যদি অয়েলের সাথে যদি ময়েশ্চার অ্যাড হয় তাহলে তার ডাইইলেকট্রিক স্ট্রেংথটা কমে যাওয়ার একটা পসিবিলিটিস থাকে। সো এটা আরেকটা প্রবলেম। স্যার ময়েশ্চার কেন? ময়েশ্চার যেটা বললাম যে আমাদের টেম্পারেচার ডিফারেন্সের কারণে, তো অনেক সময় খেয়াল করবা যে তোমার বাসায় যদি এসি চলে, বাইরে যদি গরম হয় টেম্পারেচার, তাহলে কিন্তু আমাদের জানলার ভিতরে ময়েশ্চার জমে, ঠিক আছে, দুই পাশে যে টেম্পারেচার ডিফারেন্স আছে, সো টেম্পারেচার ডিফারেন্সের কারণে ময়েশ্চার জমতে পারে।
সো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, অয়েলের যে ডাইলেকট্রিক স্ট্রেংথ এটা কিন্তু রিডিউস হয়ে যাবে। জি স্যার। গাড়ির মধ্যে এসি চাললেও দেখবা কিন্তু আমাদের কিন্তু টেম্পারেচার ডিফারেন্সের কারণে ময়েশ্চার জমতে পারে। আচ্ছা, অয়েল লিকেজ প্রবলেম, ঠিক আছে, যদি আমাদের কোনোভাবে ট্যাঙ্কটা লিক হয়ে যায় তাহলে আমাদের অয়েলের লেভেল কমে যেতে পারে। অয়েল হ্যাজ টু বি রিপ্লেসড আফটার সাম অপারেশন বিকজ অফ দ্য কার্বনাইজেশন অফ অয়েল। কার্বনের পরিমাণ যত বেশি হবে তার ডাইলেকট্রিক স্ট্রেংথ কমে যাবে। সো কিছু সময় পরে এটাকে আমার কি করতে হতে পারে, এই অয়েলটাকে রিপ্লেস করার প্রয়োজন হতে পারে। ফিল্টারিং করার পরেও যদি কার্বন থেকে থাকে তখন কার্বনের পরিমাণ যদি অনেক বেশি হয়ে যায় তখন এটাকে রিপ্লেস করার প্রয়োজন পড়বে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেগুলো বললাম এগুলাতে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। আচ্ছা, যদি না থাকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপর আসছে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের জন্য বাল্ক অয়েলের এটা ডিফারেন্সটা কি? সো বাল্ক অয়েলের সাথে এটার মেইন যে ডিফারেন্স হচ্ছে এটা ইন্টারাপশন চেম্বারটা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা দুইটা ফেজের জন্য তিনটা ইন্টারাপশন চেম্বার থাকবে। এটা হচ্ছে কি আমাদের একটা কনস্ট্রাকশন ভিউ মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারে। এখানে আমরা আগে দেখে নিই যে সার্কিটটা ইনপুট লাইন কোনটা আর আউটপুট লাইন কোনটা। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট, এটা হচ্ছে কি ইনপুট সাইড। এই ইনপুট সাইডে দেখো একটা আই টার্মিনাল আছে, এই আই টার্মিনালটা হচ্ছে কি আমাদের ফিক্সড কন্ট্যাক্ট, আর এখানে উল্টার মতন একটা কন্ট্যাক্ট আছে যেটাকে আমরা বলতেছি মুভিং কন্ট্যাক্ট। সো এই মুভিং কন্ট্যাক্টটাকে উপরের দিকে বা নিচের দিকে মুভ করার জন্য এখানে একটা অপারেটিং রড থাকবে বা একটা পিস্টন থাকবে। এই পিস্টনটার সাথে আমাদের মোটর কানেক্টেড, কিছু গিয়ারের সাথে কানেক্টেড থাকবে। সো এই পিস্টনটা উপরের দিকে মোটরটা কি করবে, মুভ করালে আমার ইনপুট আউটপুটটা কানেক্টেড হবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ ইনপুট আউটপুটটা কিন্তু ব্রেক। সো এই পয়েন্টটা কিন্তু ওপেন অবস্থায় আছে। সো এখন কিন্তু এদিকে কারেন্ট ফ্লো করছে না। সো পিস্টনটাকে যখন ঠেলে টিটাকে উপরের দিকে উঠাবে তখন কিন্তু মুভিং কন্ট্যাক্ট ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেক্টেড হয়ে যাবে, কারেন্ট ফ্লো করা শুরু করবে। সো এখন মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারটা একটু ভালো করে আমরা একটু দেখি এর ভিতরে কি কি আছে। সো মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের ভিতরে এটা হচ্ছে কি আমাদের মুভিং কন্ট্যাক্ট থাকবে, পিস্টন থাকবে যেটাকে আমরা অপারেটিং রড বলতেছি, একটা ফিক্সড কন্ট্যাক্ট থাকবে, আর একটা টার্মিনাল ইনপুট টার্মিনাল থাকবে, আর একটা হচ্ছে আউটপুট টার্মিনাল থাকবে। আর্ক এক্সটেনশনের জন্য আমাদের একটা আর্ক এক্সটেনশন হর্ন থাকবে বা ডিভাইস যেটাকে আমরা বলতেছি, এটা হচ্ছে কি আর্ক এক্সটেনশন হর্ন। আচ্ছা, এই আর এখানে থাকবে হচ্ছে কি গ্যাস ভেন্টের কাজ হচ্ছে কি গ্যাসটাকে রিলিজ করার জন্য, যে আমরা যেটা বললাম যে এটা হচ্ছে প্রেসার রিলিজ একটা ভালভ থাকবে যেটা স্প্রিং অপারেটেড। সো হাই প্রেসার যখন ইনডিউস হবে হাইড্রোজেন গ্যাসের জন্য, সো আমাদের এই ভালভটা ওপেন হয়ে যাবে, গ্যাসটা এর দিয়ে রিলিজ হয়ে যাবে। এছাড়া আমার কিছু থাকবে ড্রেনিং ভালভ থাকবে, একটা হচ্ছে কি আমাদের উপরে একটা ড্রেন ভালভ থাকবে আর নিচে একটা ড্রেন ভালভ থাকবে। আর এছাড়া ড্রেন ভালভের কাজটা আমি বলতেছি, এখানে এই চেম্বারটাকে আবার সেপারেট করা হয়েছে, খেয়াল করে দেখো। এই প্রথমে আমরা এই উপরে যে চেম্বারটা, এই চেম্বারটাকে আমরা বলি সার্কিট ব্রেকার চেম্বার বা টপ চেম্বার। এটা ফিজিক্যালি আমরা পরে দেখবো কোন চেম্বারটাকে আমরা টপ চেম্বার বলতেছি। সো এটা হচ্ছে আমাদের টপ চেম্বার, ঠিক আছে। সো টপ চেম্বারের মধ্যে কি আছে, টপ চেম্বারের মধ্যে আছে এটা অয়েল দ্বারা ফিল করা থাকবে এবং এর ভিতরে ফিক্সড কন্ট্যাক্ট, মুভিং কন্ট্যাক্ট এবং আর্কিং হর্ন থাকবে। এটা হচ্ছে টপ চেম্বার এবং ইনপুট টার্মিনাল থাকবে, আউটপুট টার্মিনাল থাকবে। আর বটম যে চেম্বারটা যেটাকে আমরা সাপোর্টিং চেম্বারও বলে থাকি, সাপোর্টিং চেম্বারে থাকবে হচ্ছে আমাদের এই পিস্টনটা বা অপারেটিং রডটা, এটাও কিন্তু অয়েল দ্বারা ফিল করা থাকবে, ঠিক আছে। সো এখানে আমাদের এই দুইটা চেম্বার কিন্তু সেপারেটেড, দুইটা চেম্বার আলাদা। দুইটা চেম্বার আলাদা হওয়ার কারণ হচ্ছে একটা চেম্বারে যখন আমাদের ফল্ট হবে, ফল্ট হলে এখানে আর্ক ফর্মেশন হবে। সো এখানে আর্ক ফর্মেশন হলে আমাদের কিন্তু এখানে কার্বন কিন্তু এখানেই বাড়বে, ঠিক আছে। সো অয়েলটা ডিকম্পোজ হবে এখানেই। আর এইখানে আমাদের বটম চেম্বারের কাজটা হচ্ছে, বটম যে চেম্বার এখানেও কিন্তু এটা অয়েল দ্বারা ফিল করা থাকে। সো এই অয়েল দ্বারা যে ফিল করা আছে, এই অয়েলটা ইউজ হচ্ছে শুধুমাত্র এই মুভিং কন্ট্যাক্টটাকে উপরে বা নিচে নেওয়ার জন্য, স্মুথলি ওপেনে উপরে বা নিচে নিয়ে আসার জন্য এর ভিতরে আমরা অয়েল ইউজ করি। সেখানে আমাদের ফ্রিকশন লসটা কমবে, ঠিক আছে। সো এখানে কিন্তু অয়েলের পরিমাণটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, অয়েলটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে। এটাকে আমরা নিয়ে যাচ্ছি টপ চেম্বারে আর একটা হচ্ছে বটম চেম্বারে। আমি যদি পুরাটাই অয়েল দ্বারা ফিল করে রাখতাম এবং একটা চেম্বারে যদি থাকতো, তাহলে আমাদের অয়েলটা যদি এই চেম্বারে যেহেতু আর্ক ডেভেলপ করতেছে, পুরো চেম্বারে অয়েলটাই কিন্তু ড্যামেজ হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস থাকতো। সো যেহেতু দুইটা সেপারেট চেম্বার, এখানে যখন আর্ক ডেভেলপ করবে, সো এখানে কিন্তু কার্বন জমা হবে, এই চেম্বারে কিন্তু এর এফেক্ট আসবে না। সো এই চেম্বারে অয়েলটা ইউজ করা হচ্ছে যেটা বললাম শুধুমাত্র মুভমেন্ট করার জন্য, যাতে এবং ফ্রিকশন লসটাকে কমানোর জন্য। কাকে? এই মুভিং কন্ট্যাক্টটাকে মুভমেন্ট করার জন্য। সো এটার সাথে যে শ্যাফটটা থাকবে, এই শ্যাফটটাকে উপরের দিকে ঠেলে এটাকে ক্লোজ করবে, অথবা নিচের দিকে নিয়ে টেনে নিয়ে এসে কন্ট্যাক্টটাকে ওপেন করবে। সো উপরে চেম্বারটাকে আমরা বলতেছি টপ চেম্বার বা সার্কিট ব্রেকার চেম্বার,
সো এখানে একটা গ্যাস ভেন্ট থাকবে, অয়েল লেভেল দেখার জন্য এখানে অয়েল লেভেল ইন্ডিকেটর থাকবে, আপার টার্মিনাল এটা, ফিক্সড কন্টাক্ট এটা, আর্ক এক্সটিংগুইশিং ডিভাইস হচ্ছে এটা, মুভিং কন্টাক্ট হচ্ছে এই যে উল্টা টিটা, এখানে আউটপুট টার্মিনাল হচ্ছে এটা, লোয়ার ফিক্সড কন্টাক্ট হচ্ছে এটা, এখানে লোয়ার মানে নিচেও কিছু ফিক্সড কন্টাক্ট থাকবে, এই কন্টাক্টের কাজটা পরে আমরা বলবো। এরপর এখানে একটা ড্রেইন ভালভ থাকবে আর নিচেও একটা ড্রেইন ভালভ থাকবে। এই ড্রেইন ভালভের কাজ হচ্ছে যদি অয়েলটা আমাদের অয়েলের ভিতরে কার্বনের পরিমাণ যদি জমে অনেক বেশি হয় বা অয়েলটাকে যদি বের করে নিয়ে আসার প্রয়োজন পড়ে তখন এই ড্রেনেজ করতে হবে, ঠিক আছে, অয়েলটাকে বের করে নিয়ে আসতে হবে। সো এখানে আমাদের ড্রেইন ভালভ থাকবে, যে ভালভটা ওপেন করার মাধ্যমে অয়েলটাকে আমরা বের করে নিয়ে আসতে পারবো। আর নিচে যেহেতু আলাদা চেম্বার, সো নিচের অয়েলটাও যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, সো সেক্ষেত্রেও কিন্তু আমরা নিচে অয়েলটাকেও এই নিচে ড্রেইন ভালভ দিয়ে আমরা বের করে নিয়ে আসতে পারবো। এটা কি বুঝতে পারছো কনস্ট্রাকশনটা কোথায় কি কি আছে? আচ্ছা, প্রথমে আমরা বলতেছি এই উপরে যে চেম্বারটা এটাকে আমরা বলতেছি সার্কিট ব্রেকার চেম্বার। তাহলে সার্কিট ব্রেকার চেম্বার মানে যেখানে আমাদের মুভিং কন্টাক্ট থাকবে, ফিক্সড কন্টাক্ট থাকবে। সো এই যে উল্টাটি এটাকে আমরা বলতেছি মুভিং কন্টাক্ট, এবং এই আই শেপের মতো এটাকে ফিক্সড কন্টাক্ট। আর কি থাকবে? ইনপুট টার্মিনাল আর আউটপুট টার্মিনাল। এই পুরো জিনিসটাই অয়েল দ্বারা মার্জ করা থাকে, ঠিক আছে। আর যে নিচের যে চেম্বারটা এটা হচ্ছে সাপোর্টিং চেম্বার। সো সাপোর্টিং চেম্বার কেন লাগে আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, কারণ এটা হচ্ছে গিয়ে যদি লাইভ থাকে, সার্কিটটা যখন কানেক্টেড থাকবে তখন এই পোর্শনটা লাইভ থাকবে। সো আর এটা কিন্তু আমাদের জিরো পোটেনশিয়াল, নিচের পোটেনশিয়ালটা কিন্তু জিরো। সো মাঝখানে আমাদের অবশ্যই সাপোর্ট থাকা লাগবে। সো সাপোর্ট থাকার জন্য এখানে এবং ইনসুলেশন থাকা লাগবে, প্রপার ইনসুলেশন থাকা লাগবে। সো এটা আমাদের প্রপার সাপোর্টিং চেম্বারের কাজ হচ্ছে আমাদের লাইভ ওয়্যারটাকে গ্রাউন্ডের থেকে প্রপার ইনসুলেশনটা প্রোভাইড করা। এবং সাপোর্টিং চেম্বারের ভিতরে এটা তো হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন ভিউ, এর ভিতরে থাকবে হচ্ছে অপারেটিং মেকানিজম। অপারেটিং মেকানিজম বলতে এটিটাকে উল্টাটি বা মুভিং কন্টাক্টটাকে উপরের দিকে অথবা নিচের দিকে মুভ করার জন্য এখানে একটা শ্যাফটের মতো থাকবে। এই শ্যাফটটা সাথে মোটর কানেক্টেড থাকবে গিয়ারের থ্রুতে। সো এই শ্যাফটটা যদি পুশ করে তাহলে আমাদের টিটা উপরের দিকে মুভ করবে, মুভ করে কন্টাক্টটাকে ক্লোজ করে ইনপুট আউটপুট শার্ট করে দেবে। আর যখন কন্টাক্টটা নিচের দিকে আসবে, শ্যাফটটা যখন চলে আসবে, আমরা পরে একটু অ্যানিমেশন ভিডিও দিয়ে দেখব পরে। সো আরো মনে রাখো শ্যাফটটা যখন নিচের দিকে নামবে, সো এই নিচের দিকে নামবে কন্টাক্ট ওপেন হবে, এই চেম্বারের ভিতরে আর্টটা বিল্ড আপ করবে, আর বিল্ড আপ করলে এখানে আর্টি হর্ন আছে, এই আর্টি হর্নে আর্টি স্পিড আপ হবে এবং গ্যাস জেনারেট করবে। গ্যাসটা আমাদের গ্যাস ভেন্টের মাধ্যমে বের হয়ে আসবে এবং প্রেসারাইজড যে হাইড্রোজেন গ্যাস, এই প্রেসারাইজড হাইড্রোজেন গ্যাসের কারণে আমাদের কন্টাক্ট স্পেসের মধ্যে আর্টটা এক্সটিংশন হবে। নিচের চেম্বারে অয়েলটা ইউজ করা হয়েছে শুধুমাত্র এই যে মুভমেন্ট যে হবে, এই মুভমেন্টের মধ্যে যাতে কোনো ফ্রিকশন লস না হয়, ঠিক আছে, ইজিলি যাতে মুভমেন্ট করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরেও যদি বুঝে না থাকো তাহলে অপারেশনটা একটু খেয়াল করো। সো এটা হচ্ছে কি আমাদের সার্কিট ব্রেকার। এখন কি অবস্থায় আছে বলো? ওপেন না ক্লোজ? ওপেন, ঠিক আছে। সো এখন পিস্টনের অবস্থাটা দেখো, যখন আমি সার্কিটটাকে যখন আমি পিস্টনটা যখন উপরের দিকে মুভ করলো, সাথে সাথে কিন্তু কারেন্ট ফ্লো করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। সার্কিট ব্রেকার ক্লোজ, কারেন্ট শুরু করে দিয়েছে। সো এই পিস্টনটাকে কিন্তু মুভ করার জন্য আমাদের কিন্তু মোটর থাকবে। সো মোটরের মাধ্যমে কিন্তু আমরা পিস্টনটাকে কিন্তু গিয়ারটাকে এই গিয়ারের থ্রুতে আমরা কিন্তু শ্যাফটটাকে উপরের দিকে মুভ করে কারেন্ট ফ্লো করাতে পারি। এখন যখন আমাদের ফল্ট আসবে, ফল্ট সিগন্যাল আসবে, অর্থাৎ ট্রিপ কয়েল যখন এনার্জাইজ হবে, সাথে সাথে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে দেখো মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্টের মাঝখানে কিন্তু আর্ক ফর্মেশন হচ্ছে। এই যে এখানে কিন্তু আর্ক ফর্মেশন হচ্ছে। সো আর্ক ফর্মেশন হচ্ছে, এই আর্কটা কিন্তু স্প্লিট আপ হবে, কারণ এখানে আর্কিং হর্নও থাকবে, ঠিক আছে। আর্কিং হর্নের মধ্যে কি হয়ে যাচ্ছে? আর্কটা স্প্লিট আপ হয়ে যাচ্ছে। সো আগে রেজিস্ট্যান্সটা আর্কটা এখানে কনসেন্ট্রেট করতো, এখন আর্কটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। সো যত ভাগে ভাগ হবে তত রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে, আর যত রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে, এখানে রেজিস্ট্যান্স যদি ডবল হয়ে যায় তাহলে আমাদের কারেন্ট অর্ধেক হয়ে যাবে। সো আই স্কয়ার লস কমে যাবে। সো এই আর্কিং হর্নটা দেওয়ার অবজেক্টিভটা হচ্ছে আর্কটাকে স্প্লিট আপ করা, ভাগ ভাগ করে দেওয়া। সো আমাদের রেজিস্ট্যান্স বেড়ে যাবে, কারেন্ট কমে যাবে, এবং একই সাথে এখানে কি হবে? সাথে সাথে হাইড্রোজেন গ্যাস জেনারেট হবে। অয়েলের ভিতরে যেহেতু স্পার্কিং হচ্ছে, সো হাইড্রোজেন গ্যাস জেনারেট হবে। হাইড্রোজেন গ্যাসের প্রেসারের কারণে আর্কটা এক্সটিংশন হবে। বোঝা গেছে? এটা বুঝতে পারছো? হ্যালো, ওকে। সো এখানে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার কেন বলবো হচ্ছে, এখানে কিন্তু আমাদের অয়েলটা শুধুমাত্র আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের মাঝখানে বা আর্ক ইন্টারাপশন পয়েন্টের মাঝখানেই কিন্তু অয়েলটা আছে। এখানে আমাদের বাল্ব অয়েলের ক্ষেত্রে সমস্ত পুরাই একটা চেম্বার ছিল, একটা চেম্বারের মধ্যেই অয়েলটা ছিল। সো আমাদের যে কোনো একটা ফেজে যদি ফল্ট হয়, এর এফেক্টটা কিন্তু পুরো চেম্বারেই ছড়ায় পড়তো। অয়েলের টেম্পারেচার যখন বিল্ড আপ করবে, পুরো চেম্বারেই কিন্তু অয়েলের টেম্পারেচারটা বিল্ড আপ করবে।
যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ এটা রিডিউস হয়ে যাবে, কারণ টেম্পারেচার ইনক্রিজ করলে ইনসুলেশন লেভেলটা কমে যায়। তো সেক্ষেত্রে আমাদের এটা আমরা হাই ভোল্টেজ লাইনে ইউজ করতে পারি না বাল্ক কয়েল সার্কিট ব্রেকারকে। সেটা কত ভোল্ট লাইন পর্যন্ত ইউজ করতে পারছিলাম আমরা বলছিলাম আপ টু 12 কেভি। তো এর উপরে ইউজ করার জন্য এরপরে আসলো যেটা মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এটার ইনসুলেশন এটাকে কিন্তু আমরা 245 কেভি লাইন পর্যন্ত ইউজ করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমাদের মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার। বাল্ক অয়েলের সাথে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের ডিফারেন্সটা। এখানে চেম্বারটাকেও সার্কিট ব্রেকার চেম্বারটাকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, মনে রাখবা। একটাকে আমরা বলতেছি সাপিং চেম্বার, আর আরেকটাকে আমরা বলতেছি ইনসুলেশন চেম্বার, সরি ইন্টারাপশন চেম্বার। সো এখানে এটা হচ্ছে কি ফিজিক্যালি দেখতে কি রকম মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, সেটা হচ্ছে এরকম দেখতে। সো এটা হচ্ছে কি আমাদের ইনপুট টার্মিনাল, বা এখানে আমাদের টপ টার্মিনাল দেখতেছি, এখানে আমাদের অয়েল ইন্ডিকেটর থাকে। আর এটা হচ্ছে টপ এটা চেম্বার, এটা হচ্ছে আমাদের টপ চেম্বার বলতে পারবো না, সার্কিট ব্রেকার চেম্বার বলতে পারবো। এটা হচ্ছে চারপাশে সিলিং থাকবে, আর নিচেটা হচ্ছে এরকম করছে এটা চারপাশে সুইচ থাকবে, এবং ভিতরটা ভিতরে থাকে বলছিলাম আমাদের ভিতরটা হচ্ছে গিয়ে সাপোর্টিং চেম্বার, অর্থাৎ এই লাইন এবং এই যে স্ট্রাকচার যেটা এটা হচ্ছে কি জিরো পোটেনশিয়াল। সো মাঝখানে প্রপার ইনসুলেশনের জন্য এখানে তো আমাদের ইনসুলেশন আছেই, এবং এর ভিতরে কি থাকবে, যে উল্টাটি যেটা দিয়ে দেখালাম, এই উল্টাটিটাকে মুভমেন্ট করার জন্য এখানে একটা কানেক্টিং রড থাকবে। এই কানেক্টিং রডটা আমাদের এই এই মেকানিজম বক্সের মধ্যে যে মোটর আছে, এই মোটরের ভিতরে কিছু গিয়ার থাকবে। সো সেই শ্যাফট গিয়ারটাকে গিয়ার আপ করে আমি কন্ট্যাক্টটাকে ক্লোজ অথবা ওপেন করতে পারি। সো এটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচারটা, তিনটা ইনপুট, তিনটা আউটপুট, টোটাল হচ্ছে কি আমাদের তিনটা ইন্টারাপশন পয়েন্ট আর তিনটা সাপোর্টিং চেম্বার। এটা ফিজিক্যালি স্ট্রাকচারটা দেখতে হচ্ছে এরকম। সো অ্যাডভান্টেজ গুলো দেখে নিই আমরা। ইট রিকোয়ার্স লেসার কোয়ান্টিটি অফ অয়েল, অয়েলের পরিমাণ অনেক কমে যাচ্ছে। ইট রিকোয়ার্স স্মলার স্পেস, জায়গা কম লাগে। দেয়ার ইজ এ রিডিউস রিস্ক অফ ফায়ার, এখানেও ফায়ার ইন হওয়ার সম্ভাবনা বা এক্সপ্লোশন হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু কম, কারণ অয়েলের পরিমাণ এখানে কম। মেইনটেনেন্স প্রবলেমস আর অলসো রিডিউসড, যদি অয়েলের পরিমাণ বেশি থাকে মেইনটেনেন্স খরচটাও বেশি হবে, অয়েলের পরিমাণ কম থাকলে মেইনটেনেন্স প্রবলেমটাও কমে আসবে। ডিসঅ্যাডভান্টেজ এগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখো, ডিউ টু স্মলার কোয়ান্টিটি অফ অয়েল the degree of carbonization is increased, যেহেতু আমাদের অয়েলের পরিমাণ এখানে কম, সো আমাদের অয়েলের পরিমাণ কম হওয়ার কারণে কার্বনের পরিমাণটা বেশি হবে, কার তুলনায় বেশি হবে কম্পেয়ার টু অয়েল সার্কিট ব্রেকার বা বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। এটার যে রেশিও, অর্থাৎ যেহেতু অয়েলের পরিমাণ কম, এখানে আমাদের আটটা যখন বিল্ড আপ করবে, সো কার্বনের পরিমাণটা বেশি হবে কম্পেয়ার টু বাল্ক অয়েল সার্কিট ব্রেকার। সো সেটাই বলতেছে কার্বনাইজেশন ইজ ইনক্রিজড। So there is a difficulty of removing the gas from the contact space in time. সাথে সাথে কিন্তু এটা রিমুভ করা যায় না, গ্যাসের প্রেসার বাড়বে, প্রেসার বাড়ার কারণে গ্যাস ভেন্টটা স্প্রিং অপারেটর যে ভালভটা আছে সেটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে গ্যাসটা রিলিজ হবে, আদারওয়াইজ কিন্তু গ্যাসটা রিলিজ হবে না। তো সবসময় কিন্তু আর্ক ডেভেলপ করার পরেই কিন্তু গ্যাসটা রিলিজ হয়ে যায় না, একটু সময় লাগে। সো সেটাই বলতেছে there is a difficulty of removing the gases from the contact space in time, সময় মতো গ্যাসটা হয়তো রিমুভ করা সম্ভব নাও হতে পারে। The dielectric strength of oil deteriorates rapidly due to the high degree of carbonization, যেটা মেইন বাল্ক অয়েল সার্কিট ব্রেকার ছিল, যে যত বেশি কার্বন হবে তত তার ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণটা কমে যাবে। অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস এ কারো কোনো প্রবলেম থাকে বল, কনস্ট্রাকশন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এ কারো কোনো প্রবলেম থাকলে বল। স্যার বলো স্যার একটু অ্যানিমেশনটা একটু জান। হ্যাঁ স্যার, এই চিত্রতে স্যার আমার একটা স্যার এই আছে যে আমাদের সমস্যা তো স্যার আর্কিং এর জন্যই হইতেছে, তাই না স্যার? হ্যাঁ, তো আমি যদি আর্কিংটাকে যদি স্যার গ্রাউন্ড করে দেই, তারপরে আমি লাইনটা ওপেন করে দেই, তাহলে কি তো স্যার আর আর্কটা ক্রিয়েট হইতেছে না? তুমি গ্রাউন্ড করে দিলে তো শর্ট সার্কিটটা তুমি করেই ফেললা, শর্ট সার্কিট তো করেই দিলা, তাহলে তো আর্কটা আরো রিমুভ হবে না। তখন তো আমার ফল্ট কারেন্টটা তো স্যার গ্রাউন্ডে চলে যাইতেছে, তখন তো আর লাইনটা ওপেন করে লাইন ড্যামেজ হয়ে যাবে না? আমি যদি এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিই, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে আসতে দেখেই তো আমার এই সার্কিটটাকে ওপেন করতে হবে, বুঝো নাই? এটা হচ্ছে লাইন ইনপুট টার্মিনাল, এখন কারেন্ট যাচ্ছে, এখন যদি আমি এখানে গ্রাউন্ডের সাথে শর্ট করে দিই, এই কারেন্টটাকে ব্রেক করার জন্যই তো সার্কিট ব্রেকারটা লাগবে। আর তুমি যদি এই পাশে গ্রাউন্ড করে দাও, এই পাশে যদি গ্রাউন্ড করে দাও, তাহলে তো আমার সার্কিট ব্রেকার ওপেনই হবে না, তার আগেই তো কারেন্টটা বাইপাস হয়ে যাবে। বুঝাইছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারে? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, এখানে
রাইট। আচ্ছা, এটা আমি আরেকটু ভালো করে দেখাই, তাহলে তোমার কনফিউশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি সিগন্যাল কিন্তু দেখাইনি, আমি শুধুমাত্র আর্ক ইন্টারাপশন গুলো দেখালাম, মিনিমাম অয়েল, বাল্ক অয়েলের, ঠিক আছে। আমি ট্রিপিং মেকানিজম দেখাই নাই, ঠিক আছে। ট্রিপিং মেকানিজমের জন্য সার্কিট ব্রেকারের ভিতরে একটা ট্রিপ কয়েল থাকবে, সেই ট্রিপ কয়েলটাকে এনার্জাইজ যখন হবে, খেয়াল করে দেখো এই সার্কিটটা ওপেন হবে কখন, এই সার্কিটটা যখন ওপেন হবে, একে মুভিং কন্টাক্ট এবং ফিক্সড কন্টাক্ট ক্লোজ, যখনই আমাদের সিগন্যাল আসবে ট্রিপ কয়েলে, ট্রিপ কয়েল এনার্জাইজড হলেই মোটরের কাজ হবে সার্কিট ব্রেকারটাকে ওপেন করা। সো ওপেন হওয়ার সাথে সাথে আর্ক যে ফর্মেশন হবে, তারপরে কাজ হচ্ছে এই আর্ক এক্সটিংগুইশিং চেম্বারের, এর পরবর্তীর কাজগুলো আমি দেখাইছি। কিন্তু ট্রিপ কয়েল এনার্জাইজড হওয়ার পরে আমার সাথে সাথে কন্টাক্টটা যে কন্টাক্টটাকে সে আনল্যাচ করবে, এই জিনিসটা বা এই সার্কিট ডিজাইনটা তোমাদের ট্রিপ সার্কিটের অপারেশন থেকে একটু বুঝে নিতে হবে। এখন একটু খেয়াল করে রাখো, আমরা এরপরে আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আচ্ছা, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে দেখো, এরপরে দেখো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের অপারেশন এন্ড কনস্ট্রাকশন। তো এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে খেয়াল করে দেখো, এটা কিন্তু আমাদের একটা এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, এবং লাস্ট ক্লাসে আমরা বলছিলাম এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের এর মধ্যে একটা কম্প্রেসার থাকবে, এয়ার কম্প্রেসার। সে এটা কি করবে, নরমাল অ্যাটমসফিয়ারিক এয়ারটাকে কম্প্রেসড করবে, কম্প্রেস করার পরে এখানে এগুলো হচ্ছে হলো ইনসুলেটর, ঠিক আছে। এই ইনসুলেটর গুলো যে দেখতেছো, এগুলো হচ্ছে হলো, অর্থাৎ ভিতরটা ফাঁপা, ঠিক আছে। আর কন্টাক্ট পয়েন্ট গুলো কোথায় আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে কি এয়ার রিজার্ভারে কি থাকবে, কম্প্রেসড এয়ার। এই যে এখানে বাবুল আকারে যেগুলো দেখতেছো, এগুলো হচ্ছে গিয়ে কম্প্রেসড এয়ার। তো আমাদের কন্টাক্টটা কোন জায়গায়, কন্টাক্ট হচ্ছে এখানে। তো এখানে তিনটা কন্টাক্ট, ঠিক আছে। এখানে তোমরা বলতে পারতা, এখানে কিন্তু সার্কিট ব্রেকারটা যখন ওপেন হচ্ছে, এখানে আমরা যদি মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারের ক্ষেত্রে আমরা যদি দেখি, কিন্তু জায়গায় কন্টাক্টটা ব্রেক হচ্ছে বলো তো? দুই জায়গায়। দুই জায়গায়, ঠিক আছে। দুই জায়গায় কন্টাক্টটা ব্রেক হওয়ার ফলে কিন্তু আমাদের দুই জায়গায় কিন্তু আরেকটা ফর্মেশন হচ্ছে। সো রেজিস্ট্যান্স অফ আর্ক কিন্তু আমাদের লেন্থ বেড়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। এই জায়গায় দুই জায়গায় কিন্তু আমাদের কন্টাক্টটা ওপেন হচ্ছে। সো যত বেশি রেজিস্ট্যান্স বাড়বে, কারেন্ট কিন্তু তত কমবে। সো এই জন্য ব্রেক পয়েন্ট আমরা কি করি, একের অধিক রাখি। এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে, কেন আমাদের ব্রেক পয়েন্ট একের অধিক রাখা হয়। সো যত বেশি ব্রেক পয়েন্ট থাকবে, তত বেশি কিন্তু আমাদের কি হবে, আমাদের রেজিস্ট্যান্স অফ আর্ক ইনক্রিজ হবে, কারেন্ট তত কমবে। সো আই স্কয়ার লস, আই স্কয়ার টাইমস বাড়তেছে, রেজিস্ট্যান্স তো আর স্কয়ার টাইমস বাড়তেছে না। সো আই স্কয়ার লসটা কমে যাবে, আই স্কয়ার লস যদি কমে যায়, হিটটা কমে যাবে, এবং কারেন্টটা কমে যাওয়ার কারণে আর্কটা দ্রুত ইন্টারাপশন হবে। তো এখানে দেখো, এই এয়ার রিজার্ভারের মধ্যে বা কম্প্রেসারের মধ্যে এখানে থাকবে রিজার্ভ এয়ার, হাই প্রেশারাইজড, এবং বলছিলাম আমরা 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, প্রেসারের পরিমাণ এত বেশি থাকবে। সো এখানে থাকবে অপারেটিং ভালভ, এই যে এখানে দেখতে পাচ্ছ ভালভ, এই ভালভগুলো এখন ক্লোজড অবস্থায় আছে, এই ভালভগুলো ক্লোজড। সো এই হলো সিলিন্ডারের ভিতর দিয়ে কোনো গ্যাস রিলিজ হবে না, ঠিক আছে। এই কম্প্রেসড অবস্থায় থাকবে, এই ভালভগুলো সব ক্লোজ অবস্থায় থাকবে। এখানে তিনটা ভালভ থাকবে, এই ভালভগুলোকে কন্ট্রোল করার জন্য এখানে একটা অপারেটিং রড থাকবে। সো অপারেটিং রডটা যদি আমরা ওপেন করে দিই, সাথে সাথে ভালভগুলো ওপেন হয়ে যাবে। সো হাই প্রেসারাইজড গ্যাসটা তখন এই হলো যে ইনসুলেটর আছে, এই ইনসুলেটরের থ্রুতে বাইপাস হয়ে যাবে, পাস করবে। পাস করলে আমাদের কন্ট্যাক্টটা কোথায় আছে, কন্ট্যাক্ট এখানে কিন্তু তিনটা, এখানে একটা কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট, এখানে একটা কন্ট্যাক্ট। সো তিনটা ইন্টারাপশন পয়েন্ট। সার্কিটটা কিভাবে কানেক্টেড, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট। কারেন্ট কিন্তু আমাদের এই প্রথম কন্ট্যাক্ট দিয়ে গেল, সিরিজে কানেক্টেড, তিনটা কন্ট্যাক্ট কিন্তু সিরিজে কানেক্টেড। যখন আমরা হেলদি কন্ডিশনে এই অবস্থায় আছে, কম্প্রেসড এয়ার কম্প্রেসড অবস্থায় আছে, রিলিজ হচ্ছে না, কেন, কারণ এখানে ভালভগুলো ক্লোজ, সো কন্ট্যাক্টটা রিলিজ হচ্ছে না, এগুলো হচ্ছে হলো ইনসুলেটর। সো যখন আমাদের ট্রি কয়েল এনার্জাইজড হবে, ট্রি কয়েল এনার্জাইজ, এই যে গেল, এই যে এটা দেখো ট্রি কয়েল। সো ব্যাটারি থ্রুতে যখন আমরা ট্রি কয়েল এনার্জাইজ করবো, তখন গ্যাসগুলো কোন দিকে রিলিজ হবে, গ্যাসগুলো রিলিজ হবে এই হলো ইনসুলেটরের ভিতর দিয়ে। ভিতর দিয়ে রিলিজ হলে কি হবে, প্রত্যেকটা জায়গায় আমাদের আর্কের লেন্থটা, এখানে আমরা 3 গুণ আর্কটাকে বৃদ্ধি করতেছি, ঠিক আছে। সো রেজিস্ট্যান্স অফ আর্ক কিন্তু এখানে 3 গুণ হচ্ছে, এবং এই হাই রেজিস্ট্যান্সটাকে আর্কটাকে ইন্টারাপশন করার জন্য আমাদের হাই প্রেসারাইজড গ্যাসটা এই কন্টাক্ট স্পেসের মধ্যে ব্লো করানো হবে। তার মানে দুইটা কাজ হবে, ট্রিপ কয়েল এনার্জাইজড হলে আমাদের এখানে দুইটা কাজ হবে। একটা কাজ কি, আমাদের এই ভালভগুলো ওপেন হয়ে যাবে এবং সার্কিট ব্রেকার ওপেন হবে। ভালভগুলো ওপেন হয়ে গেলে এবং সার্কিট ব্রেকার ওপেন হওয়ার সাথে সাথে কম্প্রেসড এয়ারটা এই হলো ইনসুলেটরের ভিতর দিয়ে পাস করবে, যার ফলে আমাদের রেজিস্ট্যান্স অফ আর্ক অনেক বেশি ইনক্রিজ করবে, এবং এখানে কুল ডাউনও হবে। অপারেশনটা কি বোঝা গেছে? জি স্যার। এটা একটা ফেজের জন্য, দেখো খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ফেজের জন্য। এরকম কয়টা থাকবে, তিনটা থাকবে, ঠিক আছে, তিনটা থাকবে, হ্যাঁ। সো এখানে কিন্তু আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারটা আমরা একটু পরে দেখতেছি। সো এখানে আমাদের 20 to 30 কেজি, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এটা 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 না না, এটা হচ্ছে কানেক্টিং লাইন, ঠিক আছে, এটার সাথে এটা কানেক্টিং, এটা দেখাচ্ছে।
আচ্ছা, সো এটার প্রেসারের পরিমাণ, এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিবা যে এটার প্রেসারের পরিমাণ 20 to 30 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। সো হাই প্রেসারাইজ কম্প্রেসড এয়ার যখন এটার ভিতর দিয়ে পাস করবে তখন আরেকটা ইন্টারাপশন হবে। আর এখানে আর্কিং হর্নও থাকবে। সো যদি কোনো কারণে আমাদের এখানে লাইটনিং হয় তখন এই হর্নের মাধ্যমে এটা ডিসচার্জ হবে। তো অপারেশনটা একটু দেখিয়ে নেবা। এটা হচ্ছে কি ফিজিক্যাল স্ট্রাকচার হচ্ছে এরকম, এই যে তিনটা ইন্টারাপশন পয়েন্ট, এটা হচ্ছে কি আমাদের আর্থ, আমাদের হচ্ছে কম্প্রেসারটা, সো এটা হল ইনসুলেটর, সো এটা হচ্ছে আমাদের সিরিজে কানেক্টেড থাকবে, এটা ফিজিক্যাল স্ট্রাকচারটা। আর এটা কনস্ট্রাকশনটা যদি দেখো, এটা হচ্ছে কি আমাদের এয়ার রিজার্ভার, এটা হচ্ছে কি ভালভটা, এটা হচ্ছে আমাদের হলো ইনসুলেটর। সো এই ভালভটা এখন ক্লোজ, সো আমাদের গ্যাসটা কিন্তু রিলিজ হবে না। সো এই অপারেটিং মেকানিজমের জন্য এখানে একটা এখানে এটা হচ্ছে এই ভালভটাকে অপারেট করানোর জন্য এখানে একটা অপারেটিং মেকানিজম থাকবে। সো যখন এই কয়েলটা এনার্জাইজ করবো, ভালভটা সরে আসবে, সরে আসলে আমাদের গ্যাসটা এই পাতে রিলিজ হবে। গ্যাসটা কোথায় রিলিজ হচ্ছে? এটা এখানে, এটা হচ্ছে আমাদের মুভিং কন্টাক্ট, আর এই পাশে হচ্ছে আমাদের ফিক্সড কন্টাক্ট। আর মুভিং কন্টাক্টের সাথে আমরা জানি একটা স্প্রিং কানেক্টেড থাকে, সো এটা হচ্ছে কি আমাদের স্প্রিং। সো যখন এখানে হাই প্রেসারাইজড গ্যাসটা হলো ইনসুলেটরের ভিতরে পাস করবে, তখন আমাদের এখানে যে আর্কটা বিল্ড আপ করবে, এই আর্কটাকে এক্সটেনশন করবে এবং এখানে একটা নজল থাকবে, এই নজল দিয়ে আমাদের গ্যাসটা রিলিজ হয়ে যাবে, তার মানে আমাদের গ্যাসটা বের হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে কি এক্সস্টেড ভালভ, অর্থাৎ যে ভালভের মাধ্যমে আমরা গ্যাসটাকে রিলিজ করব। সো এটা মুভিং কন্টাক্ট, একটা ফিক্সড কন্টাক্ট থাকবে, আর এখানে পিস্টন থাকবে, যে পিস্টনটা এই স্প্রিং অপারেটেড। সো স্প্রিং থাকবে, স্প্রিংটাকে চার্জ বা ডিসচার্জ করার মাধ্যমে আমরা সার্কিট ব্রেকারটাকে ক্লোজ বা ওপেন করব। এবং এটার সাথে আমাদের আইসোলেটর কানেক্টেড থাকবে, এটা হচ্ছে আমাদের আইসোলেটর, ঠিক আছে? এটা আমরা জানি যে সার্কিট ব্রেকারের মেইনটেনেন্সের জন্য আইসোলেটর কানেক্টেড থাকবে। সো এটা হচ্ছে আইসোলেটর। সো আইসোলেটরটা আমাদের, এটা সার্কিটটাকে ওপেন করার পরে আইসোলেটরটাকে আমাদের ক্লোজ করে দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের ইনপুট টার্মিনাল, এটা একটার জন্য দেখানো হয়েছে, এরকম কিন্তু সিরিজে তিনটা কন্টাক্ট থাকে, যেটা একটু আগে আমরা দেখলাম। এটা হচ্ছে ইনপুট টার্মিনাল আর এটা হচ্ছে আউটপুট টার্মিনাল। দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে এ পর্যন্তই, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। এটা হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচারটা বাম পাশে, আর এটা হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন। ইনপুট টার্মিনাল তো ভিতরে ইন্টারনালি ম্যাগনেটিক কয়েলের সাথে কানেক্টেড থাকে, কোনটা? মানে স্যার ইনপুট লাইন কয়েলটা এনার্জাইজ করার জন্য ইন্টারনালি কানেক্টেড থাকে কি? না, এটা হচ্ছে ইনপুট টার্মিনাল, এটা লাইন, ঠিক আছে? লাইন আসলো, লাইন গেল আইসোলেটরের থ্রুতে, ঠিক আছে? আর লাইন থেকে সিটি যাবে, সিটি থেকে আমাদের রিলেতে যাবে, রিলে থেকে যাবে ট্রিপ কয়েল থেকে এই অপারেটিং মেকানিজমে আসবে, কাকে ওপেন করার জন্য? এই মেকানিক্যাল সাপোর্টটাকে আনলাচ করার জন্য, এবং এই ভালভটাকে ওপেন করার জন্য। বুঝাইছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন?